অক্টোবর মাসে 2025 সালে SIR এর দামামা বেজেছিল, তখন অনেকেই বিরোধিতা করেছিলেন। কেউ বলেছিলেন দিল্লিতে আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে যাব একটি নাম যদি বাদ পড়ে। হ্যাঁ, সেই খোকাবাবুর কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই পিসিমুনির কথাই বলছি যারা বলেছিলেন একটা নামও বাদ দিতে দেব না, অথচ তারাই দেখা যাচ্ছে SIR এর ফর্ম ফিল আপ করছেন। এই কাকলি ঘোষ দস্তিদারও একই পথ অবলম্বন করবেন, আপনারা নিশ্চিতভাবে এটা দেখতে পাবেন অদূর ভবিষ্যতে। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি তাকে গ্রহণ করে নাকি বিজেপি কার্যত দৃষ্টান্ত স্থাপন করে বলেন যে না, আমরা চোরদেরকে পার্টিতে নেই না আর অদূর ভবিষ্যতে নেবও না। দেখা যাক কি হয়, সবাই তো অপেক্ষায় রয়েছে এই কাকলি দেবীরা কখন দল ছাড়েন এবং কখন বলেন যে আমরা তো আর দলে কাজ করতে পারছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই দলটাকে খেয়েছেন আর ওইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়েছেন, আমরা তো সাইডে ছিলাম, আমরা চুরি করেছি কিন্তু আমাদের পেছন পেছন ওই 21টা গাড়ি আর যায়নি, সুতরাং আমাদের মতো ছোটোখাটো চোরদেরকে বিজেপি নিতেই পারে। কিন্তু দৃষ্টান্ত একজনই, সেই শুভেন্দু অধিকারী, যিনি MP পদ ছাড়ার সাহসিকতা দেখান, যিনি বিধায়ক এবং এমনকি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন। সুতরাং এই ধরনের লোক যখন মুখ্যমন্ত্রী হন তখন নিঃসন্দেহে এনার উপরে কিন্তু একবারের জন্য হলেও ভরসা করা যেতে পারে। ভরসা করে দেখুন না যে 5টা বছরে কি হচ্ছে আর কি হচ্ছে না। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। কাকলি ঘোষ দস্তিদার পদ ছেড়েছেন মাত্র 2 দিন হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন এই কাকলি এবং তার সঙ্গে ছিলেন আরও তৃণমূলের 4 জন বিধায়ক। এখন আপনারা ভাবতে পারেন যে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়াটা এতটা অস্বাভাবিক কেন হচ্ছে, এটা নিয়ে প্রতিবেদনের করার কারণটা কি রয়েছে, প্রতিবেদন কেনই বা করছি। দেখুন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি আপনারা সবাই দেখেছেন, পশ্চিমবঙ্গে তো অন্তত এটা একটা অর্ডারলি হয়ে থাকা পলিটিক্যাল শিফট সেগুলো আপনারা লক্ষ্য করেছেন। কার্যত ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ মানুষ কিভাবে তার রং বদলায়, তার দল বদলায়, তার নীতি বদলায়, সর্বোপরি তার দুর্নীতিগুলোকে ঢেকে দেয়, আপনারা দেখেছেন অতীতে। এইবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। এই কাকলি ঘোষ দস্তিদার, যিনি কার্যত তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়ে আজকের দিনে কোণঠাসা হয়েছেন, তার পদ কেড়ে নেওয়া হয়েছে, তখন তিনি সদিচ্ছায় নাকি যে অর্গানাইজেশনাল পদগুলো যেগুলো রয়েছে, ওই ধরুন জেলা সভাপতির পদ, বিভিন্ন সমিতির প্রধান হয়ে থাকা, এইগুলোকে ছাড়ার একটা এখন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলের মধ্যে। সবথেকে বড় কথা টাইমিং। রাজনীতিতে টাইমিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এই যে রেজিগনেশন যেটা দেওয়া হয়েছে, এটার পরে ইমিডিয়েটলি যে অ্যাটেন্ড করছেন উনি মিটিংগুলো, এই মিটিংগুলো প্রায় 48 ঘন্টার মধ্যে, মানে আপনি এখনও দল ছাড়েননি, আপনি দলে রয়েছেন 48 ঘন্টা পেরোয়নি, আপনি একটা পদ থেকে পদত্যাগ করেছেন আর আপনি চলে গেলেন কোথায় না, বিরোধী দল আপনাদের যারা রয়েছেন সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনি বৈঠক করতে যাচ্ছেন। সেটা প্রশাসনিক বটে, তবে এটা কি নেহাত কোইন্সিডেন্স নাকি ক্যালকুলেটিভ, এটা নিয়ে কিন্তু সব সময়ই একটা প্রশ্ন ওঠে, আজও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। যখন এই ধরনের হেভিওয়েট লিডাররা কোনো মিটিংয়ে যান, দলকে জানিয়ে যান বা না জানিয়ে যান, তখন একটা প্রশ্ন বরাবরই উঠে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে একটা দলবদল হতে চলেছে কেন। আমরা তো এই প্রশাসনিক বৈঠকগুলো যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি যখন আসতেন, যখন তাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসতেন এখানে বৈঠক করতেন, সেই সময় তো আমরা এই সৌজন্যতা দেখিনি। আমরা বিজেপি সরকারে আসার আগে পশ্চিমবঙ্গে এমন ধরনের কোনো বৈঠক যখন হয়, তৃণমূলের নেতা নেত্রীদের এত আগ্রহ তো দেখিনি। আজ নতুন করে তারা কেন এত আগ্রহ প্রকাশ করছেন, এই প্রশ্নটা এখন লাখ টাকার নয় কোটি টাকার প্রশ্ন। বিজেপি কর্মীদের মনোবল আজকের দিনে দাঁড়িয়ে কতটা কি ভাঙছে, কারণ শ্রমিকবাবু বলছেন যে যারা ভালো তৃণমূল তাদের আমরা নেব, এটা নিয়েও এখন জলঘোলা তৈরি হচ্ছে। আজ আমরা এই প্রতিবেদনে কার্যত অতীতের হওয়া বিভিন্ন দলবদল এবং বর্তমানে দাঁড়িয়ে এই যে একটা ক্যালকুলেটিভ মেজারমেন্ট নিয়ে যে নেতা নেত্রীরা দলবদলগুলো করেন, এই কাকলি ঘোষ দস্তিদার, যাকে কোনো দিনও বিজেপির গ্রহণ করা উচিত নয়, আপনারা দেখতে পাবো সেটা অদূর ভবিষ্যতে। এই কাকলি দেবীকেই অনেক বিজেপি কর্মীকে হয়তো নেত্রী বলতে হতে পারে। যে কাকলি দেবী একসময় অগ্নিমিত্রা দেবীকে বলেছিলেন যে উনি কে, বুঝে শুনে কথা বলবেন, আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন, আপনি আপনার নাম কি, আপনাকে কে চেনে, এইভাবে অগ্নিমিত্রা দেবীকে বলেছিলেন এই কাকলি দেবী।
আর সেই কাকলি এখন টাইম লাইন দেখছে, জল মাপছে, ওয়াটার টেস্ট করছে যে কতটা জল রয়েছে, সেই জল দেখে তিনি পা বাড়াবেন এবং কার্যত পাবলিক পারসেপশন একটা বড় বিষয় এর মধ্যে রয়েছে। মানে মানুষকেও তো একটু বোকা বানাতে হবে। অতীতে যে সমস্ত পাপ করেছেন সেই পাপের ঘরা পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি দলবদল করলেই যে সেই পাপগুলো ধুয়ে মুছে যাবে এটা কিন্তু নয়। বিজেপি কোনো ওয়াশিং মেশিন নয়। আপনি যদি যান তবে দাঁড়িয়ে আপনাকে হয়তো রেখে দেওয়া হবে, পার্টিতে নেওয়া হবে, কিন্তু সেই পার্টি আপনাকে আর বড় কোনো পদ কিন্তু অফার করবে না। যারা আদি বিজেপি তারাই বিজেপির আসল সম্পদ। এই যে দলবদল হয়ে থাকে, এই দলবদলগুলো সাধারণত 4-5টে ফেজের মধ্যে দিয়ে হয়, মূলত 5টা ফেজ। এখন কাকলি ঘোষ দস্তিদাররা কোন ফেজে রয়েছে সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথম ফেজ যেটা, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন এবং ডিমোশন। মানে একজন নেত্রী রয়েছেন, একজন নেতা রয়েছেন যিনি দলে কোণঠাসা বোধ করছেন। কেন? কারণ উনি আর পয়সাপাতি রোজগার করতে পারছেন না। ভুল পথে পয়সা রোজগার মানে বুঝতে পারছেন সেই কাটমানি অতীতের, সেটা তো আর তারা করতে পারছেন না। এখন কার্যত পুলিশ তাদের সঙ্গে নেই, তাহলে পুলিশ থাকলে পরে তো ধমকানি চমকানি করবে, গুড় বাতাসা খাওয়াবে। আর যেটা এক্ষুনি বললাম ডিমোশন, মানে যে পলিটিক্যাল তার যে স্ট্যান্ড ছিল, তার অতীতের যে মানে পদ ছিল, সেই পদ থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তখন তার ডিমোশন হচ্ছে। এইবার সে যখন সাইড লাইনে চলে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই তার মনে হতেই পারে যে আমার এই দলে থেকে লাভ কি, না আছে দল সরকারে, না দলের কাছে পয়সা আছে, না আমি পয়সা কামাতে পারছি, সুতরাং আমার এই দলে থেকে আর কাজ নেই। এটা হচ্ছে প্রথম ফেজ। সেকেন্ড ফেজ হলো পাবলিক এক্সপ্রেশন অফ গ্রিফ অর অ্যাঙ্গার। মানে আপনি জনসমক্ষে এসে কার্যত কান্না কান্না মুখ করে কিছু বলছেন। আরেকটা হতে পারে আপনি জনসমক্ষে এসে কার্যত অ্যাঙ্গার মানে রাগ দেখাচ্ছেন। এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হয়নি, ইনি তো আবার দুটোই দেখিয়েছেন, রাগও দেখিয়েছেন, দুঃখও প্রকাশ করেছেন। রাগ কি দেখিয়েছিলেন? যে এক্সটার্নাল পলিটিক্যাল কনসালটেন্টস যারা রয়েছেন, মানে আইপ্যাক, শব্দ আইপ্যাকের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা এখন শুনতে পাচ্ছেন সেই কথাগুলো। এই কথাগুলো ফেজ 2 এর, অর্থাৎ দলবদল করার জন্য তারা পা বাড়াচ্ছেন ক্রমশই। আর এই কাকলি দেবী কি বলেছিলেন আপনাদের মনে আছে হয়তো, যে ইনি কান্নাকাটি করে বলছেন যে লং টার্ম লয়ালটি, এই যে প্রেমিকরা যে প্রেমিকদের যে লয়ালটিটা দেখায়, মানে প্রেমিকা আর প্রেমিকের যে লয়ালটি, সেই লয়ালটি নিয়ে প্রশ্ন যেভাবে তোলে প্রেমিকা, সেই একই রকমভাবে এইখানে কাকলি ঘোষ দস্তিদার প্রশ্ন তুলেছেন যে আমার এই এত বছরের আনুগত্য, আমি এই রিওয়ার্ড পেলাম, এই পুরস্কার পেলাম, আমার পদটাকে কেড়ে নেওয়া হলো, লোকসভার ওই মুখ্য সচেতক পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, এটা কখনো মেনে নেওয়ার নয়। আর ফেজ 3 যেটা, সেটা হলো ট্যাকটিক্যাল রেজিগনেশন। মানে আপনি দল ছাড়ছেন ঠিকই, আপনি কিন্তু আপনার এমপি পদটা ছাড়ছেন না। মানে ইংরেজিতে যেটা বলা হচ্ছে যে দে রিজাইন ফ্রম অর্গানাইজেশনাল পোস্টস, তারা বিভিন্ন সাংগঠনিক দিক থেকে কিন্তু পদত্যাগ করছেন। এই ধরুন এই কাকলি ঘোষ দস্তিদার, ইনি জেলা সভাপতি পদ ছাড়লেন ঠিকই, কিন্তু এমপি বা এমএলএ পদ কিন্তু ছাড়লেন তিনি যেখানকার এমপি সেই এমপি পদটা ছাড়লেন। প্রশ্ন হচ্ছে না, কেন ছাড়েন না? কারণ যদি এমপি পদ ছেড়ে দেন তাহলে কি তার দাম রইল কোনো? তিনি কি অদূর ভবিষ্যতে গিয়ে বলতে পারবেন আমি তো এমপি পদপ্রার্থী ছিলাম, আমি এমপি ছিলাম, আমাকে এখন একটা টিকিট দাও বিজেপি? এটা বলতে তার খুবই অসুবিধে হবে। সেই কারণে তিনি কার্যত মোরাল রেসপন্সিবিলিটি দেখাবে, বলবেন যে না, এই এমপি যারা, আমি যে কেন্দ্রের এমপি, তাদের সঙ্গে তো প্রতারণা করা হবে, তাদের জন্য আমি কাজ করতে এসেছি, তো সুতরাং মোরাল রেসপন্সিবিলিটি একটা কারণ হতে পারে। আর আরেকটা দেখাবে যে না, আমি তো ভীষণ অসুস্থ, হেলথ রিজনস। কেন এইগুলো তারা বলেন জানেন তো? একটাই কারণ, যে অ্যাভয়েড করতে চান তারা অ্যান্টি ডিফেকশন লস। মানে কিছু ল রয়েছে যে লয়ের মাধ্যমে এনাদের পদ যে রয়েছে, সাংসদ পদ বা এমএলএ পদ, সেটা খারিজ হয়ে যায়, যেটাকে অ্যান্টি ডিফেকশন লও বলা হয়। তো সেটার থেকে বাঁচতে তারা এই ধরনের নাটক করেন। হয় বলবেন আমরা অসুস্থ রয়েছি, নয়তো বলবেন যে মোরাল রেসপন্সিবিলিটি, আমার এটা নৈতিকতা আমার বলে না, আমার নিজের আদর্শ এটা বলে না যে আমি ভয়ে পালিয়ে যাই, আমি
সেই এমপি থেকে এবং এমএলএ থেকে তারপরে গিয়ে দলবদল করি, যেমনটা অতীতে বিভিন্ন সাংসদেরা করেছিলেন, এমএলএরা করেছিলেন। কিন্তু দৃষ্টান্ত একজনই, সেই শুভেন্দু অধিকারী, যিনি এমপি পদ ছাড়ার সাহসিকতা দেখান, যিনি বিধায়ক এবং এমনকি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন। সুতরাং এই ধরনের লোক যখন মুখ্যমন্ত্রী হন তখন নিঃসন্দেহে এনার উপরে কিন্তু একবারের জন্য হলেও ভরসা করা যেতে পারে। ভরসা করে দেখুন না যে 5টা বছরে কি হচ্ছে আর কি হচ্ছে না। এরপরে আসি ফেজ 4, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটআপ। মানে আপনি হঠাৎই আপনার নবজাগরণ হলো যখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীরা আসতেন পশ্চিমবঙ্গে, সে সময় কার্যত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের যে হাফ প্যান্ট মন্ত্রী রয়েছেন, তাদের যে ছোটোখাটো নেতা রয়েছেন, বিধায়ক রয়েছেন, মাঝারি নেতা রয়েছেন, কেউ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আসার আগে কিন্তু মিটিংগুলো অ্যাটেন্ড করতেন না এবং দম্ভ দেখাতেন, অ্যারোগেন্স দেখাতেন। আজ সেই তারা কার্যত অ্যাটেন্ড করছেন বিভিন্ন বিজেপির মিটিংগুলোতে, বিশেষত প্রশাসনিক মিটিংগুলোতে, আর বলছেন আমরা তো ডেভেলপমেন্টের জন্য এসেছি। এটা নিউট্রাল। দলের জন্য এটা অস্বস্তিকর হতেই পারে, কিন্তু আমার বিধানসভা কেন্দ্র, আমার সংসদীয় ক্ষেত্র, সেটাতে তো আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। সে কারণে আমার এখন একটা নবজাগরণ হয়েছে, হঠাৎ করে বোধোদয় হলো যে যারা সরকারে রয়েছেন তাদের সঙ্গে মিটিংটা করা খুব দরকার। আর সব শেষে ফেজ নাম্বার 5, যেখানে দ্য ফাইনাল সুইচ, অর্থাৎ শেষমেশ বড় কোনো একটা র্যালি, বড় কোনো একটা প্রোগ্রাম শাসক দল যেখানে করেন সেখানে গিয়ে যোগ দিয়ে দেওয়া। এই কাকলি ঘোষ দস্তিদারও একই পথ অবলম্বন করবেন, আপনারা নিশ্চিতভাবে এটা দেখতে পাবেন অদূর ভবিষ্যতে। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি তাকে গ্রহণ করে নাকি বিজেপি কার্যত দৃষ্টান্ত স্থাপন করে বলেন যে না, আমরা চোরদেরকে পার্টিতে নেই না আর অদূর ভবিষ্যতে নেবও না। দেখা যাক কি হয়। সবাই তো অপেক্ষায় রয়েছে এই কাকলি দেবীরা কখন দল ছাড়েন এবং কখন বলেন যে আমরা তো আর দলে কাজ করতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই দলটাকে খেয়েছেন আর ওইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়েছেন, আমরা তো সাইডে ছিলাম, আমরা চুরি করেছি কিন্তু আমাদের পেছন পেছন ওই 21টা গাড়ি আর যায়নি। সুতরাং আমাদের মতো ছোটোখাটো চোরদেরকে বিজেপি নিতেই পারে। এই ধরনের কিছু হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। এক্সাম্পল যদি আপনারা দেখেন তবে মুকুল রায়, তিনিও কিন্তু এই ধরনের 5টা ফেজ অবলম্বন করে দল ছেড়েছিলেন। প্রথমে বিভিন্ন পদগুলো, অর্গানাইজেশনাল পদগুলো ছাড়লেন, তারপরে সাংসদ পদ ছাড়লেন, তারপরে বিভিন্ন বিজেপির মিটিংগুলোতে গেলেন এবং তার সর্বোপরি বিজেপিতে যোগ দিয়ে ফেললেন। এই ঘটনা আমরা দেখেছি। কিন্তু আজকের দিনে আরও একটা বড় ইস্যু হচ্ছে অনুপ্রবেশকারী। এই যে যারা রোহিঙ্গা রয়েছেন, যারা অবৈধ বাংলাদেশি নাগরিক রয়েছেন, বিশেষত মুসলমান সম্প্রদায়ের, তারা নাকি এখন ভিড় করছেন একটি নির্দিষ্ট বর্ডার এরিয়াতে, হাকিমপুর সীমান্তে বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যখন অক্টোবর মাসে 2025 সালে এসআইআরের দামামা বেজেছিল তখন অনেকেই বিরোধিতা করেছিলেন। কেউ বলেছিলেন দিল্লিতে আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে যাব একটি নাম যদি বাদ পড়ে। হ্যাঁ, সেই খোকাবাবুর কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই পিসিমুনির কথাই বলছি, যারা বলেছিলেন একটা নামও বাদ দিতে দেব না, অথচ তারাই দেখা যাচ্ছে এসআইআরের ফর্ম ফিল আপ করছেন। এই ধরনের যে আয়রানি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ সেটা ভালোভাবে প্রত্যক্ষ করেই তবেই কিন্তু বিজেপিকে সরকারে এনেছেন। এবং সেই সময় থেকেই শুরু হয়েছিল বাংলাদেশিদের কার্যত পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে যাওয়ার যে ঘটনা। তো সেই যে বাংলাদেশি যারা রয়েছেন তাদের জন্য নাকি জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বানাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই হোল্ডিং সেন্টার আদেও কিভাবে কাজ করবে, কি হবে, সেটা না হয় পরের কথা, কিন্তু আগেভাগেই এই যারা রোহিঙ্গারা রয়েছেন, যারা বাংলাদেশিরা রয়েছেন, তারা আজ করতে পেরেছেন যে তাদেরকে হয়তো আটকে রাখা হতে পারে, তাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই সেটার আঁচ পেয়ে, গন্ধ পেয়ে তারা কার্যত বর্ডার এরিয়াগুলোতে এখন ভিড় জমিয়েছেন। দেখা যাচ্ছে কেউ কেউ পলিথিন পেতে সেখানে ঘুমিয়ে আছেন, কেউ মোবাইলে গেম খেলছেন, কেউ আবার ভাবছেন যে কেন ভারতে আসতে গেলাম, পকেটে তো টাকা নিয়েই হয়তো তারা যাচ্ছেন, একটা বিপুল অঙ্কের পয়সা নিয়ে হয়তো যাচ্ছেন। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ফেরার জন্য এই ব্যস্ততা কি শুধু আজ হচ্ছে? একেবারেই নয়, সুদূর অতীত থেকে হচ্ছে। এই ধরুন নিউ টাউন, কলকাতায় দাঁড়িয়ে
ডানকুনি, তারপরে দমদম, সেখানে বস্তি আকারে বিভিন্ন মানে যেগুলোকে বলা হয় ঝুপড়ি টাইপের, তো সেই ঝুপড়ি এলাকাগুলো, বস্তি এলাকাগুলোর যারা মানুষ ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে তারা রোহিঙ্গা বাংলাদেশি ছিলেন। তো তারাও নাকি পালিয়ে গিয়েছিলেন অতীতে। এখন দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে একটা বড় রকমের জটলা তৈরি হয়েছে, তারা বর্ডার পার করে বাংলাদেশে যেতে চাইছে নিজেদের ঘরে, ঘর ওয়াপসি। যে অতীতের ঘরানা যেটা ছিল যে বেশি পয়সা আয়ের জন্য আপনি পশ্চিমবঙ্গে আসছেন, পশ্চিমবঙ্গে এসে কার্যত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন রকমের বেআইনি কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছেন। তো সেই ঘটনা থেকে যাতে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোকে বাঁচানো যায়, সে কারণে এখন হোল্ডিং সেন্টার নামক এক ধরনের সেন্টার কিন্তু তৈরি করতে চলেছে রাজ্য সরকার। শুধু এনারাই পালাচ্ছেন না, এখন আবার পালাচ্ছেন একজন বিডিও। মানে রাত্রেবেলায় একজন বিডিও থার গাড়ি বোধহয় সম্ভবত সেই গাড়ি নিয়ে বেরিয়েছেন, কার্যত সেই গাড়ি থেকে হুমকি দিচ্ছেন মদ্যপ অবস্থায়। তো সেই ফেল করা 2 নম্বরই ভিডিও, তিনি চোখ রাঙাচ্ছেন সাধারণ মানুষদেরকে, পুলিশকে পর্যন্ত তিনি আবার চোখ রাঙাচ্ছেন, বলছেন অ্যারেস্ট করুন আমায়। তো শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হলো এবং অতীতের ফাইলও খোলা হচ্ছে। সেই স্বর্ণ ব্যবসায়ীকে কি করেছিলেন ইনি আপনারা জানেন। আর সবথেকে অদ্ভুত বিষয় হলো উত্তরবঙ্গে দাঁড়িয়ে এমনও মানুষ রয়েছেন যারা এই যে ব্যক্তিটি রয়েছেন প্রশান্ত বর্মন, এনার হয়ে প্রেস মিট করেছেন, এনার হয়ে সাংবাদিক বৈঠক করেছেন, তাদের হয়ে বলেছেন। কেন বলেছেন? কারণ একটাই যে উনি নাকি রাজবংশী, আর রাজবংশীদের সেন্টিমেন্টে সেটা লাগছে। রাজবংশী বলেই নাকি ওনাকে এই ধরনের ফেলের তকমা দেওয়া হচ্ছে, এইভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। কেউ দেখছে না যে ইনি ফেল করা ভিডিও, কার্যত পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন অনেকে বলে থাকেন। তো সেই মানুষ, যে মানুষ কার্যত আইন কানুনকে নিজেই মানেন না, সে আইনের রক্ষক কিভাবে হতে পারে? এখন অন্যতম একটা প্রধান বিষয় হলো গরু। এই যে পশ্চিমবঙ্গে গরু বিক্রিকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি, বলা হয়েছে যে অতীতের নিয়ম কানুন সেগুলোকে এখন একটুখানি জোর দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে যে না, আপনাদেরকে এখন নিয়মকানুন মেনে ওই ধরুন একটা নির্দিষ্ট বয়সের পর আপনি গরু জবাই করতে পারবেন, তার আগে আপনি গরু জবাই করতে পারবেন না। এর মধ্যে খারাপের কি দেখলেন গরু ব্যবসায়ীরা? তাদের গরু বিক্রি হচ্ছে না ঠিকই, গরু ব্যবসা ছাড়া আর কি কোনো কিছু কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে? আপনি কৃষিকাজ করতে পারেন না, আপনি একটা মুদিখানার দোকান খুলতে পারেন না, আপনি 100 দিনের কাজ করতে পারেন না, শুধুমাত্র কি গরু পাচার করেই পয়সা আর্ন করা যায়? এখন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর সবথেকে বড় কথা, এই যে লেদারের জিনিসপত্র বারংবার বলা হয় যে লেদারে এত বড় মার্কেট রয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতে, সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হোক, লেদারের জিনিসপত্র যদি না ব্যবহার করেন মানুষ, বিশেষত পশ্চিমবঙ্গের হিন্দুরা, তবে কার কি এসে যাবে? এই একটা নর্মাল বিষয়কে অ্যাবনর্মাল বানানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, তারা যোগান দিচ্ছেন। কিছু হিন্দু জনগোষ্ঠীর লোকেরাও রয়েছেন যারা বলছেন যে গরু বিক্রি না করতে পারলে তারা নাকি না খেতে পেয়ে তাদের মৃত্যু হবে। এর থেকে হাস্যকর আর কি হতে পারে? আপনার কর্মসংস্থান যদি আজ লোপ পেয়ে থাকে, তবে দাঁড়িয়ে তার বিকল্প নেই। এই যে এতদিন ধরে বেকার যুবক যুবতীরা চাকরি বাকরি পাননি, তারা তো বসেছিলেন, তারা তো বিনা আর্নে তারা বাড়িতে বসেছিলেন, তাদের তো অসুবিধে হয়নি। তারা কি অসুবিধের ফেস করেছিলেন সেটা তারাই জানেন। আপনারা যখন গরু বিক্রি করতে পারছেন না, আপনাদেরও একটু বিকল্প পথ এখন বাঁচার সময় এসেছে। কারণ সরকার তার যে নীতি সেটা থেকে কিন্তু নম্রতা, সেটার মধ্যে কোনো রকমের যে কম্প্রোমাইজ, সেটা কিন্তু তারা হয়তো করবেন না। আর না করাটাই কিন্তু স্বাভাবিক। আপনারা কী ভাবছেন নিশ্চিতভাবে লিখে জানাতে ভুলবেন না। এই প্রতিবেদনটি এতটুকু রাখছি, আপাতত অসংখ্য ধন্যবাদ।